এদিকে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন তারা। বলেন, সার ব্যবসায়ীদের ওপর সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় যে নতুনত্ব আনা হচ্ছে তা যুগোপযোগী নয়। দাবি করেন, খুচরা ব্যবসায়ী বিলুপ্ত করে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ কোনো সুফল বয়ে আনবে না। আশঙ্কা প্রকাশ করেন অবকাঠামো, পরিবহন ব্যবস্থার ঘাটতি আর আর্থিক নিরাপত্তাহীনতার আশঙ্কায়। অভিযোগ, পরিবহন ও সংরক্ষণে খরচ বাড়লেও সার বিক্রির কমিশন বাড়েনি। তারপরও ৫% উৎস করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায় বান্ধব সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএডিসি ও বিসিআইসি মিলিয়ে ডিলার আছে প্রায় ১০,৮০০। ইউনিয়ন ভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করেছেন তাহা বিতরণ ব্যবস্থায় কখনো সুফল বয়ে আনবে না। বিক্ষিপ্তভাবে কিছু ব্যাঙের ছাতার মতো ব্যবসায়িক গজিয়ে উঠবে এবং এরা বিপণন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আমাদের কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হবে। খুচরা সার বিক্রেতা থাকবে না বলে বলা হয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব হবে তা আমাদের বোধগম্য হচ্ছে না। কেননা এদের সংখ্যা অনেক এবং তাদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা বিভিন্ন রকম সুবিধা পেয়ে থাকে। আমরা সরকারের জাতীয় সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন করছি। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। জনাব আনোয়ার ফারুক, কৃষি 24-এর স্বাগত আপনাকে। যে নতুন নীতিমালার কথা বলা হচ্ছিল, এই বিষয়ে জানতে চাই, সারের সুষ্ঠু ব্যবস্থাপনায় আসলে প্রভাব কতটুকু পড়বে? ধন্যবাদ আপনাকে। আসলে দুটো বিষয়, যে আমার যে নীতিমালা এখন এক্সিস্টিং যে নীতিমালা আছে সেখানে যে সমস্যা আছে কিনা সেটাকে আমি এক্সামিন না করে নতুন নীতিমালা করতে গেলাম কেন, সেটা একটা প্রশ্ন। নাম্বার 2 হলো যে নীতিমালা কোনো স্থায়ী সিস্টেম না, এটা সময়ের সঙ্গে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন যে মূল সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু নীতিমালা না, এক্সিস্টিং যে নীতিমালা আছে সেটাও যদি আমি প্রতিপালন করতে পারতাম প্রপারলি তাহলে হয়তো এই ক্রাইসিসটা হতো না। আপনি দেখেন যে আমাদের যে সারের যে সাপ্লাইটা, সরকারিভাবে যে সাপ্লাইটা হচ্ছে বিসিআইসি এবং বিএডিসির মাধ্যমে, সেটা কিন্তু যথেষ্ট নয়। এই সাপ্লাইটা যথেষ্ট না হওয়ার কারণে কিন্তু বাজারে ব্যবস্থাপনায় একটা বিরূপ প্রক্রিয়া পড়েছে। আপনি 2010 থেকে যে সারের ম্যানেজমেন্ট সিস্টেমটা ছিল সেটা অত্যন্ত ফলপ্রসূ এবং এফেক্টিভ ছিল, কিন্তু সার সরবরাহ যদি আপনি প্রপারলি না করতে পারেন তাহলে নীতিমালা পরিবর্তন করে কিছু লাভ হবে না। এই মুহূর্তে মনে করেন যে সরকারের যে স্টক আছে সেটা আছে সে 11 থেকে 12 লক্ষ মেট্রিক টনের মতো, কিন্তু সরকারের যে আপনার সিকিউরিটি স্টক সেখানে রাখতে হয় 13 থেকে 14 লক্ষ টন। সেই পরিমাণ সার নাই। আপনার 1 মাস পরে আমাদের রবি মৌসুম শুরু হবে, সেখানে যে পরিমাণ সারের প্রয়োজন হবে, আমাদের টোটাল রিকোয়ারমেন্টস এর প্রায় 60% প্রয়োজন হয় রবি মৌসুমে। সেখানে যদি আমি সারের সরবরাহ নিশ্চিত করতে না পারি আমার নীতিমালায় কোনো লাভ হবে না। নীতিমালায় কিছু কিছু দিক ভালো বলা হয়েছে, যেমন ডিলারের সংখ্যা বাড়ানো, সেটা আমি একমত মনে করি। যত বাড়ানো হবে, যত কৃষকের কাছে ছোট ছোট ডিলারকে নেওয়া যাবে তত ভালো হবে। বিএডিসি ডিলারকে ইউরিয়া সার বিক্রির সুযোগ দেওয়া, সেটার সাথে আমি একমত। কিন্তু বিএডিসি ডিলার আর আপনার বিসিআইসি ডিলারকে এক করা, সেটা আমি মনে করি ঠিক হবে না। কারণ এগুলি দুটো মিনিস্ট্রি, দুটো কাজ, দুজনকে একসাথে করলে কিছু সমস্যাও আছে। একটা সমস্যা মনে করেন, যেমন এখন বিসিআইসি ডিলাররা যখন কোনো সমস্যা করে তখন বিএডিসি ডিলারকে দিয়ে সরকার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে দীর্ঘদিন যাবত। সো কোনো একটা শক্তিকে, যখন দুইটা শক্তিকে আপনি একটা শক্তি করবেন তখন কিন্তু সরকারের হাতে বল থাকবে না, তখন ডিলাররা আপনাকে নাচাবে, ডিলাররা তাদের ইচ্ছা মতো কাজ করবে। আমরা মনে করি বিএডিসি ডিলারকে আলাদা রাখা ভালো হবে, বিসিআইসি ডিলারকে আলাদা রাখা ভালো হবে। সেক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে যে বিএডিসি ডিলারকে আপনি ইউরিয়া বা বিসিআইসি সার দেওয়ার একটা পরিবর্তন নীতিমালায় আনলেই হয়, এর জন্য এত কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় না। আর দ্বিতীয় হলো যে বিএডিসি যে ডিলার, তারা কিন্তু সার ডিলার না, প্রকৃতপক্ষে তারা হলো বীজ ডিলার। আপনি বীজ ডিলারকে এডিশনাল একটা সুযোগ দিচ্ছেন, ফার্টিলাইজার ব্যবস্থাপনায় এডিশন করেছেন। এখন তাকে যদি শুধু আপনি সার ব্যবস্থাপনায় নিয়ে যান তাহলে কিন্তু বীজ বিতরণ এবং ডিস্ট্রিবিউশনে একটা ব্যাঘাত ঘটবে বলে আমি মনে করি। জি, জনাব আনোয়ার ফারুক, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বিরোধিতা করছে, তাদের দাবি আসলে কতটুকু যৌক্তিক? না, তাদের যুক্তিটা ব্যবসায়ীরা ব্যবসায়ের পক্ষে বলবে, তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে, এখন নতুন ডিলার আসলে তাদের সমস্যা হবে, তাদের শেয়ারটা কমে যাবে, সেটা তারা বলছে। বাট তাদের একটা দাবি কিন্তু অত্যন্ত যৌক্তিক। পরিবহন ব্যয় বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, সেখানে পরিবহন ব্যয় বাড়ানো এবং পরিবহনটাকে আরো এনশিওর করার জন্য সরকারের কিছু আপনার পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেটা সময় মতো নেয়নি। না নেওয়ার কারণে আমরা দেখেছি বিগত সময়তে পরিবহন কন্ট্রাক্টররা সার পরিবহন করছে না। যখন আপনি ডিজেলের দাম বাড়াবেন সাথে সাথে পরিবহন ব্যয়টাও সরকারকে চিন্তায় আনতে হবে। সেই জায়গায় কিন্তু সরকার একচেটিয়া ভাবে শুধু আপনার ট্রান্সপোর্ট কন্ট্রাক্টরকে দোষ দিলে হবে না, সরকারের কিছু দায় দায়িত্ব থেকে যায় যে কিভাবে আপনার
ট্রান্সপোর্টেশনটা প্রপারলি হয়, স্মুথ হয়। কারণ ব্যবসায়ী ব্যবসা করবে, তাকে সুযোগ না দিলে সে ব্যবসাটা কিভাবে করবে, এটা কিন্তু দেখতে হবে। আরেকটা বিষয় বলা হয়েছে যে প্রতি বছর রিনিউয়াল করা, আমি মনে করি এটা ঠিক নয়। প্রতি বছর রিনিউয়াল করা মানে ব্যবসায়ীদেরকে আপনি একটা হ্যাসেলে ফেললেন, আবার বিভিন্ন ডিপার্টমেন্টে ঘোরাঘুরি, কিছু পয়সা খরচ কেন করতে হবে? আমি যদি ব্যবসা না করি আমার লাইসেন্স স্থগিত থাকবে, বাতিল হতে পারে, কিন্তু প্রতি বছর রিনিউ করার আমি মনে করি প্রয়োজনীয়তা নেই। এটা 4-5 বছর পর রিনিউ করলে ভালো। বর্তমান নিয়মে 2 বছর আছে, সেটাকে দরকার হলে বাড়িয়ে 5 বছর করে দেন, কিন্তু প্রতি বছর রিনিউ করাটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।